ম্যাডাম, ম্যাডাম আপনার গ্যাস আইছে। ও গ্যাসের বোতল নিয়ে আসছো? হ্যাঁ। আচ্ছা, তোমার গ্যাসের বোতলের দাম কত? আবার গ্যাসের বিল ম্যাডাম 1850 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। আচ্ছা। হায় হায়, এইটা তো দেখছি আমার প্রাক্তন স্বামী। আমার স্বামী এখানে কেন? আমার স্বামী তো কোটি কোটি টাকার মালিক, আর ও কিনা সামান্য গ্যাস সিলিন্ডারের কাজ করতেছে। বুঝলাম না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আর এই রহস্যটা কি সেটা আমার জানতেই হবে। কি করব? আমি ওর সামনে গেলে তো ও আমাকে চিনে ফেলবে। এমনভাবে ওর সামনে যেতে হবে যেন ও আমাকে না চিনতে পারে। কি করব কি করব? বুঝতে পাইছি। ম্যাডাম, একটু তাড়াতাড়ি আসেন, আবার একটু কাজ আছে। অন্য জায়গায় গ্যাস সিলিন্ডার দিতে যাইতে হইবে। হ্যাঁ, আসতেছি। আপনি আছেন ম্যাডাম? হ্যাঁ, আইসি। আচ্ছা, আপনি তো দেখছি অনেক ঘেমে গেছেন। আমাদের লিফটটা তো নষ্ট, আপনি কি সিঁড়ি বেয়ে বেয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে আসছেন? হ্যাঁ ম্যাডাম, সিঁড়ি বেয়ে নিয়ে আসছি। আমরা ম্যাডাম গরিব মানুষ, সিঁড়ি বেয়ে নিয়ে আসলে সমস্যা কি? তাছাড়া আমার অভ্যাস আছে। এটা যদি না নিয়ে আসতাম তাহলে তো আপনি গ্যাস সিলিন্ডার দিতে পারতাম না। আর না দিলে খাইতাম কি, চলতাম কেমনে করে? তাই সিঁড়ি বেয়ে নিয়ে আসছি। কি বলেন, আপনি 7 তলা সিঁড়ি বেয়ে এই গ্যাস সিলিন্ডার নিয়ে আসছেন? এটা আমার অভ্যাস আছে ম্যাডাম, এই কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আপনার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আপনি অনেক শিক্ষিত। আপনি একজন শিক্ষিত পার্সন হয়ে এই গ্যাস সিলিন্ডারের কাজ করতেছেন কেন? আহ, ম্যাডাম, সে অনেক কথা, এইগুলা বাদ দেন। আমার টাকাটা দেন, আমি চলে যাই। আমার ওদিকে দেরি হইলে মহাজন আবার রাগারাগি করবো। হ্যাঁ, আপনাকে টাকাটা তো দিবই। আপনি তো অনেক ঘেমে গেছেন, একটা কাজ করেন। আপনি ড্রয়িং রুমে আসেন আমার সাথে, আমি আপনাকে এক গ্লাস ঠান্ডা পানি দিই, খেয়ে রেস্ট করে তারপর যাই। না না ম্যাডাম, তার আর প্রয়োজন হবে না। আপনি আমার টাকাটা দেন, আমি চলে যাই। চলেই তো যাবেন, আমি তো আপনাকে ধরে রাখবো না। যাইয়েন, আপনি 5টা মিনিট বসেন, জিরায় যান, ঠান্ডা পানি খেয়ে যান, ভালো লাগবে। ম্যাডাম, 5 মিনিট অনেক সময়। এই 5 মিনিটের মধ্যে আমি আরেক বাড়িতে সিলিন্ডার দিয়ে আসতে পারবো। তাছাড়া আমার অনেক সময় লস করা যাবে না। আপনি টাকাটা দেন ম্যাডাম। আমি তো বললাম আমি আপনাকে টাকা দিব, 5 মিনিটে কিছু হবে না। আপনি 5টা মিনিট ওয়েট করেন না, 5 মিনিট আমার সাথে একটু বসেন, আমি আপনাকে ঠান্ডা পানি দিই, খেয়ে তারপর আপনি জিরিয়ে তারপর যাবেন, সমস্যা নাই। আচ্ছা ম্যাডাম, আপনি যেহেতু এতগুলো অনুরোধ করতেছেন, তাহলে এক গ্লাস পানি খেয়ে যাবানি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, এই গ্যাস সিলিন্ডারের বোতলটা ওই যে কিচেন রুমে সেটিং করে দিয়ে সোফার মধ্যে আসেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমার প্রাক্তন হাজব্যান্ডের এই অবস্থা, আমি তো ভেবেই পাচ্ছি না কি এমন হইলো, কিসের কারণে ও মানুষের বাসায় গ্যাস সিলিন্ডার দিতেছে। আমার মাথায় কিছু ঢুকতেছে না। এই রহস্য আমার উন্মোচন করতেই হবে যেভাবেই হোক। আরে আরে, কি করতেছেন আপনি? নিচে কেন বসতেছেন? উপরে উঠে বসেন। না না ম্যাডাম, ঠিক আছে। আমি তো অনেক কাজ করছি, গায়ে অনেক ময়লা আছে। তাছাড়া এত দামি একটা সুপার মধ্যে ময়লা নিয়ে বসলে সুপারটা নষ্ট হয়ে যাবে। আরে আরে, কোনো সমস্যা নাই, আপনি উপরে উঠে বসেন না। শোনেন, একটা মানুষের চাইতে তো আর সোফার দাম বেশি হয় না। সব থেকে বড় কথা, আপনিও মানুষ আমরাও মানুষ। ওঠেন, ওঠেন না, উঠে সোফায় বসেন, সোফায় বসেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসতেছি, ঠিক আছে? হায় রে জীবন, কোথায় ছিলাম আর কোথায় এলাম। একটা সময় এর থেকে অনেক দামি দামি সোফা আমার বাসায় ছিল, এর থেকে ভালো একটা অ্যাপার্টমেন্টে আমি থাকতাম। আর আজকে কোথা থেকে কোথায় নেমে আসলাম। এটা হচ্ছে নিয়তির খেলা। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। যে যেমন কর্ম করে তার তেমন ফল। যেমন কর্ম করেছি তেমন ফল পেয়েছি। আজকে কোটিপতির থেকে এখন হয়ে গিয়েছি গ্যাস সিলিন্ডার ডেলিভারি ম্যান। যাই হোক, এক গ্লাস পানি খেয়ে যাই। নেন, আপনার জন্য পানি নিয়ে আসছি। আপনার অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। সত্যি ম্যাডাম, আমার গলাটা কেমন শুকায় গেছিল। পানিটা খাওয়াইছেন, খুব ভালো লাগতেছে।
এই যে নেন আপনার টাকাটা। ম্যাডাম, আমার গ্যাস সিলিন্ডারের দাম তো 1850 টাকা। আপনি আমার এখন 2000 টাকা দিচ্ছেন, কিন্তু আমার কাছে তো 150 টাকা ভাঙটি নাই ম্যাডাম। ভাঙতে লাগবে না, এই পুরো টাকাটাই আপনার। আপনার গ্যাস সিলিন্ডারের টাকা, আর বাকি যে টাকাটা আছে ওইটা আপনার টিপস। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, জিজ্ঞেস করতে পারেন ম্যাডাম। আপনাকে না আমার কেমন যেন পরিচিত পরিচিত লাগতেছে। আচ্ছা, আপনি নেহার হাজবেন্ড মুন্না না? জি, আমি নেহার হাজবেন্ড মুন্না। কিন্তু আপনি নেহাকে কিভাবে চিনলেন ম্যাডাম? আসলে নেহা হচ্ছে আমার ফ্রেন্ড। আমি নেহার কাছ থেকে আপনার অনেক কথা শুনছি এবং হচ্ছে আপনার পিক দেখছি। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, নেহা তো আমাকে বলছিল আপনারা অনেক বড় লোক, আপনার কোটি কোটি টাকা আছে, তাহলে আপনি কেন মানুষের বাসায় বাসায় এই গ্যাস সিলিন্ডার দিয়ে বেড়াইতেছেন? বুঝলাম না। ম্যাডাম, সে অনেক বড় একটা ঘটনা, অনেক দুঃখের একটা ঘটনা। সেই কথাগুলো শোনার মতো সময় আপনার আছে? আপনি বলেন না, আমি জানতে চাই। আর নেহা তো আমাকে এইটাও বলছিল আপনি নাকি নেহার সাথে সংসার করবেন না দেখে নেহাকে ডিভোর্স দিয়ে আপনি অন্য একটা মেয়েকে বিয়ে করছেন। ওই মেয়েটার নাকি অনেক টাকা পয়সা ছিল, তাহলে আপনার কেন এই অবস্থা? আমার না জানতে খুব ইচ্ছা করতেছে, আমাকে একটু বলবেন? হ্যাঁ ম্যাডাম, আপনি যা শুনছেন সব ঠিকই শুনছেন। আর তাছাড়া ম্যাডাম, আপনি আমার তৃষ্ণা দূর করছেন, পানি খাওয়াইছেন, তারপরে আমার সম্মান করে সুপার উপরে বসাইছেন। আপনার অনুরোধকে আর আমি না রাখি পারি কোন? তাহলে শুনেন ম্যাডাম, আমার সাথে আর নেহার সাথে কি ঘটনা ঘটছে। আমি তখন নতুন ঢাকায় আসি ম্যাডাম, আসে নেহার সাথে আমার পরিচয় হয়। তারপরে নেহারে বিয়ে করি। যখন বিয়ে করলাম না ম্যাডাম, আমার পকেটে 10টা টাকাও আসছিল না। নেহা বলছিল যে আমরা দুজন যদি ঠিক থাকি না, এই দুনিয়াতে আমাকে ভাতের অভাব হইব না, আমরা একদিন ঠিক ভালো একটা পজিশনে যাব। নেহার কথার উপরে বিশ্বাস কইরা দুজন একটি গার্মেন্টসে চাকরি নিই। তখন আমার বেতন ধরে 4000 টাকা, নেহার বেতন ধরে 4000 টাকা, 8000 টাকা। কিন্তু আমি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ঢাকা শহরে আইসা ভালো একটা পরিবেশে থাকবো, একটা টাইলস করা ফ্ল্যাট বাসার মধ্যে থাকবো। একটা বাসা নেই দুইজনে, নতুন সংসার ভালোই চলতেছিল। প্রথমত আমরা ফলের উপরে ঘুমাইতাম, জানেন, দুইটা বালিশ কিনা ফলের উপরে ঘুমাইতাম, একটা তোষক ছিল না। তারপর 2-4 মাস চাকরি করানোর পর নেহা খুব লক্ষ্মী মাইয়া ছিল, খুব হিসাবি ছিল। ও যার টাকা বেতন পাইতাম সব ওর কাছে রাখতো, পুরো সংসারের খরচ ও চালাইতো। আর যখন আমার পকেট খরচ লাগতো ও নিজেই আমার দিত। যখন দেখলাম যে প্রতি মাসে মাসে টাকা জমাইতেছে, আস্তে আস্তে ঘরের মধ্যে টেবিল, ফ্যান, চেয়ার, টিভি সব কিছু কিনলো। পরে একদিন নেহা আমারে কইলো আমার একটা ফ্রিজের খুব শখ, সে ফ্রিজ 2 মাস পরে কিনলো। এইভাবে আস্তে আস্তে আমাকে সংসার চলতে থাকলো। হঠাৎ করে নেহা আমার কইতাছিল, দেখো আমরা তো অনেক বছর চাকরি করলাম, আমরা তো কাজ শিখে গেছি, তাহলে এক কাজ করি, দুজনে মিলে দুইটা মেশিন কিনা আমরা ঘরেই কাজ করি। নেহার বুদ্ধিটা আমার কাছে ভালোই লাগলো। তারপরে কষ্ট মষ্ট কইরা দুইটা মেশিন কিনছিলাম, কিনা আমরা ঘরেই কাজ শুরু করলাম। করতে করতে নেহার অনেক পরিচিত মানুষ আছিল, তাদের সাথে কথাবার্তা কইয়া আস্তে আস্তে মার্কেটে ভালো সেল করতেছিলাম। এক পর্যায়ে যায় ভালো বেনিফিট হয়, তারপরে অনেক টাকা পয়সা মালিক হয়ে যাই। তারপর নিজে একটা কারখানা করি, সেই কারখানা খুব ভালো চলতেছিল। একটা দুঃখের সময় না নেহা অনেক কষ্ট করছে ম্যাডাম, জানেন, না খায়াও থাকতে দেয় নাই আমারে, নিজে না খায় থাকছে, আমার না খায় থাকতে দেয় নাই। আমি একদিন পলায় পলায় দেখছিলাম যে মরির ডলে ভাত খাইতেছে আর কাঁদতেছে, আর আল্লাহর কাছে কইতাছে যে আমাকে সংসারটা যেন মানে ভালো হয়, অনেক টাকা পয়সা আমাকে হয়। সেই কারখানাটা দেওয়ার পরে নেহার সব কথাগুলো আমার মনে পড়ে। নেহার আমি কইলাম, নেহা আমরা একটা কাজ করি, এখন তো একটা কারখানা হয়েছে, তাহলে আমরা একটা গার্মেন্টস দিই। যদিও টাকা পয়সা আমার কাছে ছিল না, নেহা করলো যে আমার এক আপুর সাথে খুব ভালো সম্পর্ক আছে, ব্যাংকেতে কিছু টাকা পয়সা নেওয়া যাইব। আমি বললাম ঠিক আছে তুমি নাও। নেহা তার কাছে কইয়া 20 লক্ষ টাকা নিল লোন কইরা। তারপরে আমরা একটা গার্মেন্টস দিলাম। গার্মেন্টস দেবার পরে ম্যাডাম ভালো প্রফিট করলাম, অনেক টাকা পয়সা হইলো। আস্তে 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 একটা গাড়ি করলাম, ঢাকা শহরে একটা বাড়িও করছিলাম। দুঃখের বিষয় ম্যাডাম, যখন টাকা হয়ে গেল গা, তখন আমার চোখ কপালে উঠে গেছে।
ঘরের সুন্দরী বউ লক্ষ্মী বউডারে তখন আর ভালো লাগলো না। কথায় আছে না, ঘরের সুন্দর বউ থাকতেও বাইরে অসুন্দর মেয়েগুলো অনেক ভালো লাগে। সেরকম হইলো আমার অবস্থা। একটা মায়ের সঙ্গে আমার একটা সম্পর্ক হইলো। সম্পর্ক হওয়ার পর সে আমার বিজনেসের পার্টনারশিপ নিল। নেবার পর তার সঙ্গে বেশ ভালোই মানে আমাদের ডিল চলতেছিল। ও একটা গার্মেন্টসের মালিক ছিল। তারপরে এক সময়ের সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। আমি বুঝতেছিলাম যে আমি নেহারে ঠকাইতেছি, কিন্তু ওই মায়ের প্রতি কেন জানি আমি দুর্বল হয়ে পড়লাম। পরে এক পর্যায়ে ওর সঙ্গে আমার চলাফেরা হইলো, ওর সঙ্গে আমি বিভিন্ন জায়গায় যাইতাম ঘুরতে। নেহা কিছুদিন পর বুঝতে পারলো যে আমি আসলে বাইরে কারোর সঙ্গে সম্পর্ক হয়েছে। বুঝেনি তো, মায়া মানুষের মন, স্বামীর প্রতি সবসময় তার একটা টান থাকেই। ম্যাডাম, হঠাৎ করে আমার সেই মায়াটার সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেল। তারপর থেকেই নেহার সঙ্গে আমি খারাপ আচরণ করা শুরু করলাম। আমি বারে যাইতাম, ড্রিঙ্কস করতাম, ওই মায়ের সঙ্গে রাত্রি যাপন করতাম, বাসায় ঠিক মতো ফিরতাম না। 2 দিন 3 দিন পর বাসায় ফিরতাম। নেহা আমার কাছে কৈফিয়ত চাইতো, তুমি 2 দিন কই আসিলা, ঠিক মতো বাসায় ফিরো না। একদিন তো আমি অনেক খাইয়ে ফেলছিলাম, সেটা আমি নেহার গায়ে হাত দিছিলাম। ম্যাডাম, খুব মারছিলাম। নেহা আমাকে শুধু বলতেছিল, তুমি মারতেছো কেন আমারে, তুমি তো কোনোদিন আমার গায়ে হাত দাও নাই, এমনি করে মারতেছো কিসের জন্য, কি হয়েছে তোমার মুন্না? আমি ওর কোনো কথাই শুনি নাই ম্যাডাম। তারপরে ইচ্ছা মতো ওরে মারছি, আর মারছি আর কইছি, তোরে এখন আমার ভাল লাগে না, তুই আমার চোখের সামনে আইবি না। তুই কইছি না তুই কোনো কাজ কাম করবি না, আমার শার্ট ধুইবি না, আমার ভাত বাড়বি না, এর জন্য আমি কাজের লোক রেখে দিমু। তারপরে নেহা মুখ বেঁধে সহ্য করছে। একদিন একদিন ওই মায়ের ডারে নিয়ে ম্যাডাম আমি সরাসরি বাসায় আয়ে পড়ছিলাম। তখন নেহা বাসায় আসছিল না, ও বাহিরে আসছিল। তার সঙ্গে ভালো একটা মুহূর্তে থাকা অবস্থায় নেহা বাসায় আইসা পড়ে। আমার এই অবস্থা দেখার পরে নেহা আমার সঙ্গে অনেক চিল্লাচিল্লি করে, ওই মায়েরটার সামনে আমার সাথে খারাপ আচরণ করে। আমি ওই মায়েরটার সামনে নেহারে যা ইচ্ছা তাই কইছিলাম ম্যাডাম। ওই মায়েরটার সামনে ম্যাডাম নেহারে অনেক মারছিলাম। এই হাতটা দিয়া, যে হাত ধরে নেহার সাথে আমি কষ্টের সময়গুলো পার করছি, যে হাতটা দিয়ে নেহার আমি আদর করছি, ভালোবাসছি, সোহাগ করছি, সেই হাত দিয়ে না ম্যাডাম আমি নেহারে অনেক মারছি। মারতে মারতে নেহার আমি বাড়ির থেকে বাই করে দিছি ম্যাডাম। বাড়ির থেকে বাই করে দেওয়ার কিছুদিন পর আমার সাথে যে মায়ের সম্পর্ক ছিল, আমার কইল, মুন্না চলো আমরা বিয়ে করে ফেলি। ব্যাস, পুরুষ মানুষের মন ম্যাডাম, ঘরে লক্ষ্মী বরে ঘর থেকে বাইরে বাই করে দিয়া আর একটা বেড়ে ঘরে নিয়ে এসে তার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম, তারে বিয়াও করে ফেলাইলাম। কিন্তু জানতাম না ম্যাডাম যে ওই মায়াটার ভালো চেহারার পিছনে খারাপ মানুষের একটা মুখোশ ছিল। সেই মুখোশটা আমি দেখতে পারি নাই। মাসখানিক পরে ম্যাডাম আমার গার্মেন্টসের একটা ফ্লোর আমার কাছ থেকে লেখা নিল। আমার কইল কি যে এই ফ্লোরটা অনেক টাকায় বিক্রি করা যাইব, আমার হাতে একটা পার্টি আছে, তুমি সিগনেচার করে দাও। আমি তোর অন্ধের মতো বিশ্বাস করতাম, অনেক সুন্দর আসছিল তো। তারপরে আমি না দেখে সাইন করে দিয়েছিলাম ম্যাডাম। একটা ফ্লোর বিক্রি করার নামে পুরো গার্মেন্টসটাই লেখা নিয়েছিল, বুঝতে পারিনি। তার কিছুদিন পর আমার একটা বাড়ি ছিল। নেহা তো আপনার কাছে গল্প করছে যেমন কোটি কোটি টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল। একটা দলিল না আমার কাছে বললো কি, এই দলিলে সিগনেচার করে দাও। আমি বিশ্বাসের উপর ম্যাডাম দলিলটাও দেখি নাই, আমি না দেখে সিগনেচার করে দিছি। তার 2 দিন পর বাড়িতে ওই মায়াডা আর একটা পোলা লইয়া আইছে। দুইজনে ড্রিঙ্কস কইরা ঘাড়ের পরে হাত দিয়া রোমান্স করতে করতে বাড়ির মধ্যে ঢুকছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, তোমার এত বড় সাহস হয় কেমনে, তুমি আমার বাড়িতে আমার বউ হইয়া তুমি আরেকটা পোলারে লইয়া আইছো? ম্যাডাম, কথায় আছে না, যে যেমন কর্ম করে তার তেমন ফল পায়। আমি যেমন কর্ম করছিলাম, নেহার সাথে অবিচার করছিলাম, বিনা দোষে নেহারে গায়ে হাত দিছিলাম, কুত্তার মধ্যে পিঠায় বাড়িতে খেদাই দিছিলাম, ঠিক তেমন একটা ঘটনায় আমার সাথে ঘটছিল। ওই মায়া আমারে কইতাছিল, এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, আমার বাড়িতে আমার বয়ফ্রেন্ড নিয়ে আসবো, তোর সমস্যা কি? জানেন ম্যাডাম,
এই কথা শোনানোর পর না আকাশটা ভাঙে আমার মাথার পরে পড়ছিল। আমি তখন কইছিলাম, কি ব্যাপার, তোমার কি মাথায় সমস্যা হয়েছে? আমি তোমার স্বামী মুন্না, আরে বাড়িটাও তো আমার, তুমি কারে নিয়ে আইছো? নাকি তোমার কোনো ভাই লাগে, আমার সঙ্গে মজা করতেছো, পরিচয় করাই দিবা? তখন ঠাস করে একটা থাপ্পড় আমার এই গালে মেরে দিচ্ছে। ম্যাডাম আমি আমি কি করবো ম্যাডাম, আমি সে পাপ করছি না, এই পাপের শাস্তি আমি পাইছি। শুধু থাপ্পড়টা আমার ক্ষান্ত হয় নাই, ও তো মারছে। ওর লোকে যে বয়ফ্রেন্ড ছিল ওরে কইতাছে কি, তুমি এখনো দাঁড়ায় আছো কি লেখা, এই ছোট লোকের বাচ্চাটা এখনই বাড়িতে বাই করে দাও। তখন আমি ওরা থাপ্পড় করতে যাই, ওই পোলাটা আমার হাত ধরে। আমি কিছু কথা কই, আমার বাড়িতে আমার ঘরের মধ্যে দাঁড়ায় থেকে তুই আমার গায়ে হাত দিলি, এক্ষুনি বাড়ির থেকে বাইর হয়ে যা। তখন ওই পোলাটা আমার কইতাছে, এই ফকিনীর বাচ্চা, কারে বাড়াই যাইতে কস? হ্যাঁ, এই বাড়ি তোর? এই বাড়ি তোর? তোর না, এই যে দলিল দেখতেছস না, এই দলিলে তোর গার্মেন্টস, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু তুই সিগনেচার করে দিছস, নিজের ইচ্ছায় স্বইচ্ছায় দিছস। এখন তোর কিচ্ছু নাই, তুই পথের ফকির। আর এই যে আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, ও আমার বউ। আর আমরা সব প্ল্যানিং কইরাই তোর সবকিছু দখল করার লাইগেই আমার বউর এই বাড়িতে পাঠাইছি। এবার কিচ্ছু কইতে পারিনি ম্যাডাম, অনেক অনেক রিকোয়েস্ট করছি, ওই ভাই আমার কোনো কথা সরে নাই। সিকিউরিটি ডাইকা ম্যাডাম ঘাট ধরে আমার বাড়িতে বাই করে দিছে দূর দূর করে। আমার পকেটে 10টা টাকাও ছিল না ম্যাডাম, একবারে খালি হাতে আমার বাড়িতে বের করে দিছে। রাস্তায় রাস্তায় ঘুরছি আর চিন্তা করছি, ঢাকার শহর যখন আইছিলাম আমি একা আসছিলাম, তারপরে আমার সঙ্গে নেহার আল্লাহ মিলাই দিল। তখন তো নেহা আসছিল আমার সঙ্গে, লক্ষ্যে একটা বউ আসছিল আমার সঙ্গে, সেই লক্ষ্যে বউটারে আমি নিজে হাতে বাইরে বাড়িতে খেদাই দিছি। এর বিচার আল্লাহ করছে, ওহন আমার রাস্তায় নামাই দিছে। এটা আমার কপালে আসছিল কইলাম না, এটা ভাগ্যের লিখন। কারণ নেহা বাড়িতে যখন চলে গেল না, তখন কাঁদছিল আর চোখের পানি ফেলাই কইছিল, তুমি যেই মায়ের কারণে এই বাড়িতে আমার খেদা দিতেছো, দেখবা দেখবা মুন্না, একদিন ঠিক এই মাইয়া তোমার ঘাট ধাক্কা দিয়ে এই বাড়িতে খেদা দিব। রাস্তায় রাস্তায় ঘুরবা তুমি, সেদিন আমার কথা মনে পড়বো, কাঁদতে কাঁদতে তোমার চোখের পানি শুকাই যাবো। জানেন ম্যাডাম, অহন্যা আমি কান্না করলাম, আমার চোখ দিয়ে পানি ভরাইতে যাই না, শুকায় গেছে সব পানি। আমি তারপরে একটা পরিচিত লোক আসছিল, সে আমার রাস্তায় এই অবস্থা দেখা তার দোকানে আমার কাজে নিল। এই যে গ্যাস সিলিন্ডার বিক্রি করতেছি না, হ্যাঁ, এই গ্যাস সিলিন্ডার বিক্রি করতেছি, রাজু ভাই, এই রাজু ভাই খুব ভালো মানুষ, আমার কষ্ট দেখে সে সহ্য করতে পারলো না। তার এখানে এই 6 মাস ধরে কাজ করতেছি, আর আল্লাহর কাছে কইতাছি, আল্লাহ আমার নেহারে যদি আবার একটাবার পাইতাম, ওর কাছে আমি ক্ষমা চাইতাম আর কইতাম, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি নেহা, তুমি আমার একবার ক্ষমা করে দাও, আমি সারা জীবন আর কোনোদিন ভুল করবো না, সারা জীবন তোমার কাছে থাকবো, তোমার সাথে কোনোদিন খারাপ আচরণ করবো না, তোমার গায়ে আমি হাত দিব না। ম্যাডাম আমি কোথায় না কোথায় খুঁজছি ম্যাডাম, নেহারে কোথাও খুঁজে পাইনি। আমি আশা ছাইড়া দিইনি ম্যাডাম, অহনো আমার আশা আছে, আমার নেহার আমার মরার আগে একবার হইলে আমি দেখবো, আমি নেহার কাছে ক্ষমা চাওয়ার পরে আবার আল্লাহ আমারে নিব, তার আগে আমারে নিব না ম্যাডাম। আচ্ছা যাই হোক ম্যাডাম, অনেক কথাই তো কইলাম, আপনার যদি খবর থাকে নেহার, তাহলে আমার একটু জানায়েন। আমি ম্যাডাম তাইলে আসছি, অনেক লেট হয়ে গেছে, আমার দেরি হইলে আবার রাজু ভাই আমার বকাবাজি করবো। আসি তাইলে, হ্যাঁ। দাঁড়াও মুন্না, তুমি এতক্ষণ ধরে যে নেহার কথা বলতেছো, সেই নেহা তোমার সামনেই বসে আছে। আরে ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আপনি নিশ্চয়ই আমার সঙ্গে মজা করতেছেন, তাই না? না, আমি কোনো মজা করছি না। তুমি দেখতে চাও সেই নেহাকে? দেখো। আরে নেহা, তুমি এখানে? তার মানে এত সময় আমি তোমার সঙ্গে কথা বলছিলাম, আমি তোমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না যে আমি আমার নেহাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি এইখানে।
একটা কথা বলবো মুন্না, আমি কি দোষ করছিলাম, কি অপরাধ করছিলাম, যার জন্য তুমি আমারে সেই দিন বাসা থেকে বের করে দিছো? আমি তোমারে ভালোবাসছিলাম, নিজের থেকেও বেশি বিশ্বাস করছিলাম। এটাই কি আমার দোষ ছিল? এইটাই কি আমার অপরাধ ছিল? যখন তোমার কাছে টাকা পয়সা হইলো তখন তুমি আমারে ভুলে গেছো। এখন আবার তুমি গরিব হয়ে গেছো, রাস্তায় রাস্তায় ঘুরো, এখন আবার আমার কথা মনে পড়ছে। ওই যে একটা কথা আছে না, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলায়। এই জন্য না মানুষের টাকা পয়সা হয়ে গেলে এই অহংকার থাকা উচিত না, এত লোভ লালসা থাকা উচিত না। আল্লাহ যা করে প্রত্যেকটা বান্দার ভালোর জন্যই করে। আমি তোমারে ভালোবাসা, তোমার শূন্য পকেটে আমি তোমার পাশে ছিলাম। আস্তে আস্তে অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে তোমার স্বপ্নটা পূরণ করছিলাম। শুধু তোমার স্বপ্ন ছিল না, ওইখানে আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার ভবিষ্যৎ ছিল। আর তুমি, তুমি এক মুহূর্তে আমার সব ভালোবাসা, ভবিষ্যৎ, স্বপ্ন একদম তছনছ করে দিছো। কেমনে পারলা তুমি? আমি এত কষ্ট করলাম তোমার জন্য, তুমি যখন শূন্য ছিলা তখন আমি তোমার হাত ধরলাম, আর যখন তুমি পরিপূর্ণ তখন আমার হাতটা ছাইড়া দিলা। কেমনে পারলা তুমি? একটুও কষ্ট লাগলো না? আরে আমি তো তোমারে ভালোবাসতাম, এখন তুমি আমারে কইতেছো, এখন তুমি তোমার ভুল বুঝতেছো, এখন আমারে কইতেছো যে আমি তোমারে ভালোবাসতাম, তুমি আমারে ভালোবাসতা। আসলে তুমি যেটা করছো না, সেটা ভালোবাসা ছিল না, সেটা ছিল তোমার লালসা। কেন জানো? যদি তুমি আমারে সত্যিকারেরই ভালোবাসতা, তাহলে পৃথিবীতে যত সুন্দর মেয়েই থাকুক না কেন, যাই থাকুক না কেন, তুমি কখনো আমারে ছাড়তে পারতা না। আমার থেকে দ্বিগুণ না, 3 গুণ সুন্দরী আসলেও তুমি আমার হাতটা ছাড়তা না। তুমি যেই মন না আমারে কোনোদিন মারো নাই, আমার গায়ে কোনোদিন হাত দাও নাই, ওই মেয়েটার জন্য তুমি আমারে মারতে মারতে বাসার থেকে বাইর করে দিছো। আমি তোমার জন্য কত কষ্ট করছি, আর আমার কষ্টের প্রতিদান তুমি এইভাবে দিছো আমারে। তুমি আমারে মারছো, প্রত্যেক রাত্রে ড্রিঙ্কস করে বাসায় আসতা, আমার সাথে যা নয় তাই ব্যবহার করতা, আর ওই মাইয়ারে নিয়ে সময় কাটাইতা। আমি এগুলো বুঝতাম, কিন্তু ওই যে কিছু কইতে পারতাম না। যখন আমি তোমারে কিছু কইতে যাইতাম, তখনই তুমি আমার গায়ে হাত তুলতা, আমার সাথে খারাপ ব্যবহার করতা। একদিন তুমি তো আমার মিথ্যা কথা কয়ে বাইরে পাঠাই দিয়া, তুমি ওই বাইরের মাইয়াটারে আমার বিছানায় নিয়ে এসে সময় কাটাইছো, ওই মাইয়াটার সাথে নষ্টামি করছো। আর আমি, আমি তোমার বউ হয়ে নিজের চোখে সব কিছু দেখছি। সেই দিন তুমি জানো, আমি এই দৃশ্যটা দেখার পরে আমার পায়ের নিচে মাটি ছিল না, মনে হইলো আসমানটা ভাঙ্গে আমার মাথার উপরে পড়লো। আমি তোমারে বুঝাইতে পারি নাই, এখনো তোমারে বুঝাইতে পারতেছি না সেই দিন আমার কতটা কষ্ট ছিল। ওই দিন ওই বিষয়টা দেখার পরে আমার কতটা কষ্ট লাগছিল। কিন্তু তুমি, তুমি তো তুমি, আমার কাছে তো তোমার আর তখন কষ্টের কোনো দাম নাই। যেই মানুষটার গায়ে একটা ফুলের টোক্কা লাগতে দাও নাই, যেই মানুষটা একটু কষ্ট পাইলে তুমি কান্না করছো, আর সেই মানুষটারই তুমি সেই দিন ওই মেয়েটার জন্য যা নয় তাই বলে অপমান করছো। ওই মাইয়াটার সামনে আমার গায়ে হাত তুলছো, আমারে মারছো, মারতে মারতে বাসার থেকে বাইর করে দিছো। আমি ওই দিন তোমারে কইছিলাম না, আজকে যে মাইয়াটার জন্য তুমি আমারে মারতেছো, আমার গায়ে হাত তুলতেছো, মুন্না একদিন দেখবা এই মাইয়াটাই, এই মাইয়াটাই তোমার জীবনের কাল হয়ে দাঁড়াইবো। এই মাইয়াটাই একদিন তোমার বাড়ির থেকে তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। সত্যি হয়েছে আমার কথা? আমি জানতাম যে এরকমই হইব, কারণ ওই যে উপরে একজন আছে, আমি সহ্য করলেও সে এইগুলো সহ্য করব না। তুমি আমার প্রতি যে অন্যায় করছো, যে অবিচার করছো, আমি তো মাটির তৈরি মানুষ, আমি সহ্য করছি, ওই আল্লাহ তাআলা সহ্য করে নাই। কারণ আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার কোনো বান্দার কষ্ট দেখতে পারে না। একজন বান্দা হয়ে আর একজন বান্দারে যে কষ্ট দেয়, তারে আল্লাহ তাআলা কোনোদিন পছন্দ করে না।
ওই যে একটা কথা আছে না, আল্লাহ সার দেয় কিন্তু সাইরা দেয় না। মানুষের বিচার যদি তাড়াতাড়ি হয়, আল্লাহ কিন্তু বিচার ঠিকই করে, কিন্তু ধীরে ধীরে সময় মতো বুঝতে পারে। আজকে সেই সময়টা চলে আসছে। একদিন তুমি যেই হাত দিয়ে আমার মারতে মারতে বাসা থেকে বের করে দিছিলা, আজকে সেই হাত দিয়ে আবার কষ্ট করতেছো, আবার পরিশ্রম করতেছো। তুমি যেই মুখ দিয়ে আমার দূর দূর করে বাসা থেকে বের করে দিছো, যেই মুখ দিয়ে আমার যাইতে কইছো, এখন ওই মুখ দিয়েই তুমি আমার কাছে মাপ চাওয়ার জন্য ছটফট করতেছো। তুমি আমার এক নজর দেখার জন্য ছটফট করতেছো। হ্যাঁ নেহা, এটা সত্য কথা যে আল্লাহ তাআলা তোমার কথা শুনেছে, যার কারণে আজকে আমি রাস্তার ফকির। নেহা, সত্যি কথা বলতে কি জানো, আমি যে অন্যায় করেছি, আমি যে ভুল করেছি, যে পাপ করেছি, তার কোনো ক্ষমা হয় না। তারপরে আমি তোমার কাছে ক্ষমা দিচ্ছি নেহা, আমাকে ক্ষমা করে দাও। আর একটা বারের মতো আমাকে সুযোগ দাও। চলো না, আমরা দুজনে আবার নতুন করে সংসার শুরু করি, আবার নতুন করে আমরা আবার জীবন শুরু করি। না না মুন্না, সেটা আর হয় না। তুমি অনেক দেরি করে ফেলছো। আমি আরেকজনকে বিয়ে করে ফেলছি, আর আমি যারে বিয়ে করছি তার সাথে অনেক সুখে আছি, ভালো আছি। আমার স্বামী আমার অনেক ভালোবাসে, আমার অনেক বিশ্বাস করে, আর আমিও আমার স্বামীরে খুব ভালোবাসি। আমি আমার স্বামীর সাথে ভালো আছি। আমি যে লাইফ হারাই ফেলছি সেই লাইফ আর ফিরে যেতে চাই না। আর তোমার কথাও আমি ভুলে গেছি। আর কি বললা, তোমার আমি মাফ করে দিতাম? তোমার আমি অনেক আগেই মাফ করে দিছি, নতুন করে আর মাফ করার কোনো কিছু নাই। আচ্ছা, আমি তোমার সাথে অনেক কথা বললাম, আর কিছু বলতে চাই না। তবে দোয়া করি তোমার জন্য, আল্লাহ তোমাকে যেখানেই রাখুক সে যেন তোমাকে সুস্থ রাখে, ভালো রাখে। যাও, কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড চলে আসবে, আর আমার হাজব্যান্ড যদি তোমার বিষয়ে জানতে পারি, সে সে খুব রাগ করবে। তুমি চলে যাও। থাক নেহা, আমি চাই না যে তোমার সাজানো গোছানো সংসারটা আবার নষ্ট হয়ে যায়। দোয়া করি তুমি ভালো থাকো।